হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিবিটি একাডেমি। তোমাদের মেইনলি ডব্লিউপি অ্যান্ড কেপি এক্সামকে টার্গেট করে আজ কিন্তু একটি জিওগ্রাফি জিকে ম্যারাথন ক্লাসের আয়োজন করা হয়েছে। ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সবাই কিন্তু একটু ক্লাসটিকে স্কিপ করবে না। আজকের ক্লাসে আমরা টপ 100+ কিন্তু কোয়েশ্চেন্স কিন্তু করানো হবে। চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন উত্তর দিয়ে। দেখো কি বলছে, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? ডান দিকে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, এই গ্রহটা আমাদের সৌরজগতের কিন্তু উষ্ণতম গ্রহ। আচ্ছা, এই গ্রহটার নাম কি? বুধ, শুক্র, মঙ্গল না নেপচুন? কোনটা কারেক্ট হয়ে যাবে? আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার সি। দেখো শুক্র গ্রহ কিন্তু আমাদের সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ। আচ্ছা, কেন উষ্ণতম গ্রহ মনে রেখে দেবে একটু। এই শুক্র গ্রহের কি বললাম, এই শুক্র গ্রহের যে আমাদের অ্যাটমসফিয়ার আছে পৃথিবীর মতো, তো ওই অ্যাটমসফিয়ারে কি না, এই এই যে সাইডের অ্যাটমসফিয়ার, এখানে কি কার্বন ডাই অক্সাইডের ঘনত্বটা একটু বেশি থাকে, যার জন্য কি হয়, একটা গ্রিন হাউস প্রভাব তৈরি হয় এবং সূর্যের আলোর ফলে প্রচুর পরিমাণে উত্তপ্ত হয়ে গিয়ে এটা আমাদের সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ হিসেবে বিবেচিত হয়। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার দেখো 2 তে কি বলা হচ্ছে, যে গ্রহদের মধ্যে সব থেকে আয়তনে বড় ও ছোট এবং বড় গ্রহ কোন দুটো? দেখো বুধ শনি, ইউরেনাস বৃহস্পতি, শুক্র বৃহস্পতি না বুধ বৃহস্পতি? কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে? তাড়াতাড়ি বলে ফেলো। দেখো তোমরা কিন্তু এখানে ছবি দেখতে পেয়ে যাচ্ছ, এটা কিন্তু আমাদের কি, এটা আমাদের হয়ে যাবে কি বৃহস্পতি। এটা আমাদের বৃহস্পতি অ্যান্ড এটা আমাদের দেখো কি হয়ে যাবে, এটা আমাদের কি না বুধ গ্রহ। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার ডি, বুধ এবং বৃহস্পতি কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 বলছে পৃথিবীর যমজ গ্রহ কোনটি? পৃথিবীর যমজ গ্রহ কোনটি? দেখো বুধ শনি আমাদের, মঙ্গল না শুক্র? কোনটা হয়ে যাবে? সঠিক উত্তরটা কিন্তু আমাদের অপশন নাম্বার এ, শুক্র গ্রহ কিন্তু আমাদের পৃথিবীর যমজ গ্রহ। আচ্ছা, শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ কেন বলা হয়? দেখো এই যে শুক্র গ্রহের আয়তন, আমাদের আয়তন অ্যান্ড ডেনসিটি কাছাকাছি আমাদের পৃথিবীর মতো, ঠিক আছে? এবং আমাদের যে পৃথিবীর যেসব উপাদান দ্বারা তৈরি, শুক্র গ্রহ কাছাকাছি কিছু সেই রকম মৌল এবং উপাদান দ্বারা কিন্তু তৈরি হয়ে থাকে। সেই জন্য পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? আমাদের এই শুক্র গ্রহকে। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 4 এ কি বলছে, যে সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তরটি কি? এই যে সূর্য তোমরা দেখতে পাচ্ছ, এর যে বাইরের লেয়ারটা আছে, এই বাইরের লেয়ারটার নামটা কি? দেখো এটাকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? করোনা বলা হয়। কি বলা হয়? করোনা। ঠিক আছে, তো সূর্যের বাইরের যে স্তরটা ওটাকে কিন্তু করোনা বলা হয়। এর যে এই যে সারফেস, এই সারফেসের অ্যাকচুয়াল আমাদের উষ্ণতাটা কত হয় মনে রেখে দেবে, যে 5000 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এই সারফেসের উষ্ণতাটা আমাদের হয়ে থাকে। বুঝতে পারলে? চলো নেক্সট আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার 5 এ। দেখো কি বলছে, যে আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান কত? এই যে দেখতে পাচ্ছ আন্তর্জাতিক আমাদের একটা দ্রাঘিমা রেখা, ঠিক আছে, এটার মান কত? এটার মান কিন্তু আমাদের 180, 180 ডিগ্রি কিন্তু সঠিক আনসার হয়ে যাবে। আচ্ছা, এই দ্রাঘিমা রেখাটা আমাদের কোথা দিয়ে বিস্তৃত আছে? অবশ্যই মনে রেখে দিবে যে আমাদের প্রশান্ত মহাসাগর। কোথা দিয়ে বললাম? প্রশান্ত, আচ্ছা লিখে দিচ্ছি দেখো, প্রশান্ত মহাসাগর। ক্লিয়ার? মহাসাগর, এই প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে কিন্তু আমাদের এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা কিন্তু বিস্তৃত হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা বলে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 6 দেখো কি বলছে, যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়? মুখস্থ রেখে দেবে, কোনো কিছু ডিটেলসে জানার প্রয়োজন নেই। তোমরা ডাব্লিউবিপি কেপির এক্সাম দিবে, তোমরা কিন্তু অন্য কিছু এক্সাম দিচ্ছ না, তো এগুলো ডাইরেক্ট একবারে মনে রেখে দেবে যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে আমাদের সময়ের পার্থক্য হয় অপশন নাম্বার সি, 4 মিনিট। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 7 এ কি বলা হচ্ছে, একই আমাদের কোয়েশ্চেন, কিন্তু এখানে বলা হচ্ছে দেখো 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়? 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে দেখো সময়ের পার্থক্য আমাদের 4 মিনিট হয়, 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে আমাদের সময়ের পার্থক্য হয়ে যাবে 4 সেকেন্ড। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 8 এ কি বলা হচ্ছে, দেখো সিসমোগ্রাফ, সিসমোগ্রাফের সাহায্যে আমাদের কি করা হয়? এই যে তোমরা ডান দিকে সিসমোগ্রাফের ছবিটা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ, এই সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে দেখো কি করা হয়, মেঘের ছবি তোলা হয়, ভূমিকম্পের তীব্রতা, সমুদ্রের গভীরতা না বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন মাপে? কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? দেখো এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে যে ভূমিকম্পের তীব্রতা, দ্য ইন্টেন্সিটি অফ আমাদের আর্থকুইক। আর্থকুইকের ইন্টেন্সিটি মাপার জন্য আমাদের কিন্তু এই সিসমোগ্রাফ যন্ত্রটা ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, সমুদ্রের গভীরতা মাপে কিসের সাহায্যে? অবশ্যই মনে রেখে দেবে যে সমুদ্রের আমাদের গভীরতা কিসের সাহায্যে মাপা হয়? সমুদ্রের গভীরতা আমাদের মাপা হয় ফ্যাদোমিটারের সাহায্যে। কিসে বললাম? না ফ্যাদোমিটার। ওকে, ফ্যাদোমিটার, ফ্যাদোমিটারের সাহায্যে আমাদের সমুদ্রের গভীরতা মাপা হয়। আচ্ছা, বায়ুমণ্ডলের চাপ কিসের সাহায্যে মাপা হয়? অবশ্যই মনে রেখে দেবে যে ব্যারোমিটার। ব্যারোমিটারের সাহায্যে আমাদের বায়ুমণ্ডলের চাপ কিন্তু মাপা হয়ে থাকে। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে এখানে সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে, সিসমোগ্রাফের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা, আমাদের ইন্টেন্সিটি অফ দ্য আর্থকুইক মাপা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার 9 এ দেখো কি বলা হচ্ছে, যে পৃথিবীর মধ্যে সর্বাধিক ভূমিকম্প কোথায় হয়?
চীন, জাপান, কোরিয়া না ভারত? এটা কিন্তু কম বেশি সবাই জেনে থাকবে। সঠিক উত্তরটা আমাদের হয়ে যাবে কি জাপান। জাপানে কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভূমিকম্প হয়ে থাকে। আচ্ছা তোমরা দেখো ডান দিকে ছবিটা দেখতে পেয়ে যাবে যে জাপানের একটা ভূমিকম্পের বিধ্বংসী রূপ। আচ্ছা এই যে জাপানে প্রচুর ভূমিকম্প হয়, তাহলে এখানে মানুষরা বেশিরভাগ কিভাবে সার্ভাইভ করে, তাদের জীবনটা কিভাবে কাটায়? তোমরা দেখতে পাচ্ছ এই যে জাপানের বাড়িঘরগুলো, এগুলো কিসের তৈরি হয়? এগুলো হয় আমাদের কাঠের তৈরি। ঠিক আছে, যেহেতু প্রতিনিয়তই ভূমিকম্প আসে, তো কাঠের তৈরি বসবাসের জন্য বাড়ি কিন্তু জাপানের মানুষরা নির্মিত করে থাকেন। চলো, তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু লাইক করে দাও, আর অবশ্যই বলবো সবাই কিন্তু ক্লাসটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস কিন্তু প্রতিনিয়তই আমাদের চ্যানেলে কিন্তু আসে। চলো নেক্সট আমরা চলে যাই। তো তার আগে অবশ্যই বলে রাখি, দেখো এটা আমাদের সিবিটি একাডেমি টেলিগ্রাম গ্রুপ, তোমরা লিংক ডেসক্রিপশন পেয়ে যাবে। তো ডেসক্রিপশন থেকে লিংক তোমরা ক্লিক করে সিবিটি একাডেমি টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতি ক্লাসের, এই যে আজকেরও ক্লাসটা হচ্ছে, এই সমস্ত ক্লাসের কিন্তু ফ্রি পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 10 কি বলা হচ্ছে, যে পরিক্রমণের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন হয় কত তারিখে? এই যে তোমরা দেখতে পাচ্ছ যে সর্বনিম্ন, এটা যদি আমাদের সূর্য হয়, এটা আমাদের পৃথিবী হয়, তো সর্বনিম্ন দূরত্ব এই দেখো একটা হচ্ছে, আর সর্বোচ্চ দূরত্ব একটা হচ্ছে। এই দেখো সর্বোচ্চ দূরত্ব যখন হয় সেটা আমাদের কি, এই দেখো 4 জুলাই, কি না 4 জুলাই। ঠিক আছে, 4 জুলাই আমাদের হয় সর্বোচ্চ দূরত্ব। আচ্ছা এখানে আমাদের ডিস্টেন্সটা থাকে কত না 15 কোটি 20 লক্ষ। অবশ্যই মনে রেখে দেবে যে 15 কোটি 20 লক্ষ কিলোমিটার কিন্তু আমাদের থাকে অপসূর। আচ্ছা এই অবস্থাটাকে আরেকটা নাম আছে অপসূর অবস্থা। ঠিক আছে, অপসূর অবস্থা এটাকে বলা হয়। আর যখন আমাদের কম দূরত্ব থাকে তখন আমাদের কি হয়, তখন আমাদের যে এই তারিখটা কত হয় অবশ্যই মনে রেখে দেবে, 3রা জানুয়ারি। ওকে, 3রা জানুয়ারি আমাদের কি হয় না সব থেকে কম দূরত্ব থাকে। আচ্ছা এই 3রা জানুয়ারি এই যে দূরত্বটা আমাদের কম থাকে, এটাকে কি দূরত্ব বলা হয়? এই অবস্থানটাকে দেখো অনুসুর অবস্থান কিন্তু বলা হয়ে থাকে। আচ্ছা এখানে আমাদের দূরত্বটা কত থাকে একটু এটাও মনে রেখে দেবে, যে 14 কোটি 70 লক্ষ কিলোমিটার কিন্তু এই অবস্থানে কিন্তু আমাদের দূরত্বটা হয়ে থাকে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলে? ছবিটা দেখে কিন্তু তোমাদের বুঝে যাওয়ার কথা। চলো নেক্সট আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 11 কি বলা হচ্ছে, যে সূর্যের উত্তরমুখী আপাত গতি বা উত্তরায়ণের সময়, সূর্যের উত্তরমুখী আপাত গতি উত্তরায়ণের সময় কোনটা? দেখো আমাদের 21শে জুন, 21শে ডিসেম্বর, 21শে জুন থেকে 22শে ডিসেম্বর, না 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। দেখো শীতকালের পরবর্তী থেকে কি হয় না দিনটা আমাদের উত্তর গোলার্ধে আস্তে আস্তে বাড়তে থাকে। তো এই সময়টাকে আমাদের কি হয় না আমাদের বলা হয় 22শে ডিসেম্বর থেকে 21শে জুন, এই টাইম পিরিয়ডটার মধ্যে কিন্তু সূর্যের উত্তরমুখী আপাত গতি বা উত্তরায়ণটা আমাদের কিন্তু লক্ষ্য করা যায়। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার আমাদের 12 কি বলা হচ্ছে, যে সূর্যের দক্ষিণমুখী আপাত গতি বা দক্ষিণায়নের সময়। এখন আমাদের সেম সিচুয়েশন, এটা কিন্তু তার অপোজিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন উত্তরমুখী আপাত গতি বলা হয়েছিল তখন কি না তখন আমাদের হয়ে যাচ্ছিল কি 22শে ডিসেম্বর থেকে কি 21শে জুন, 21শে জুন। ওকে, আচ্ছা যখন আমাদের বলবে যে দক্ষিণমুখী আপাত গতি বা দক্ষিণায়নের সময়, তখন শুধু তোমরা নর্মাল এটাকে কিন্তু উল্টে দিবে। ওকে, কি করবে যে 21শে জুন থেকে আমাদের কি না 22শে ডিসেম্বর, এটা আমাদের দক্ষিণমুখী আপাত গতি বা দক্ষিণায়নের সময়। ঠিক আছে, তো অপশন নাম্বার দেখো এখানে সি আমাদের। আচ্ছা এখানে আমাদের দেখো অপশন নাম্বার কোনটা হয়ে যাচ্ছে, অপশন নাম্বার দেখো হয়ে যাচ্ছে আমাদের এ, যে 21শে জুন থেকে আমাদের কর্কট ক্রান্তির, আমাদের থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত মকর ক্রান্তি। ঠিক আছে, এটা আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখো তোমাদের এখানে লিখে দিচ্ছি 21শে জুন থেকে 22শে ডিসেম্বর। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 13 কি বলছে, যে কোন দুটি দিনে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ গোলার্ধ সর্বত্র দিন রাত্রি সমান হয়? দেখো আমাদের যে এই যে হোল পৃথিবী তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, দেখো এখানে সানলাইট কিভাবে পড়ছে, এই দেখো এখানে পড়ছে, আর এখানে দেখো পড়ছে, এই গোটা হোল এরিয়াটার মধ্যে আমাদের সানলাইটটা কিন্তু পৃথিবীর উপরে পড়ছে। আচ্ছা তার ফলে কি হচ্ছে, দেখো পৃথিবীর উপরে দেখো একটা ছায়াবৃত্তের সৃষ্টি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এটাকে আমাদের কি বলা হয়, ছায়াবৃত্ত। দেখো পৃথিবীর একদিকে অর্ধেকটা দিন, অর্ধেকটা আমাদের কিন্তু রাত, অর্ধেকটা দিন অর্ধেকটা রাত। তো এই যে অবস্থা, এই অবস্থাটা কি হয়, পৃথিবীর দিন রাত্রি দৈর্ঘ্য সমান হয়। এটা কোন কোন তারিখে হয়? এটা হচ্ছে যে 2টো তারিখে হয়, এই যে আমাদের 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর, এই 2 তারিখে কিন্তু আমাদের এটা হয়ে থাকে। ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে, 14 বলছে কোন দুটি দিন যথাক্রমে মহাবিষুব এবং জলবিষুব? ওই যে তোমাদের বললাম 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর পৃথিবীর যেখানে আমাদের কি হয় না পৃথিবীতে দিন এবং রাত্রি দৈর্ঘ্যটা সমান থাকে, তো সেটা আমাদের কোন কোন তারিখে হয়? 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। যেটা 21শে মার্চটাকে আমরা কি বলবো, 21শে মার্চটাকে আমরা বলবো মহাবিষুব, আর 23শে সেপ্টেম্বরটাকে আমরা কি বলবো না জলবিষুব। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার 15 দেখো কি বলা হচ্ছে,
সূর্যগ্রহণ কখন হয়? আচ্ছা, এটাকে তোমাদের আমি যদি ছবির মাধ্যমে দেখাই, দেখো সূর্যগ্রহণটা আমাদের কখন হয়? যখন সূর্য সূর্য এবং আমাদের এই পৃথিবীর মাঝে কি আছে না মুন সান, আমাদের যখন সূর্য পৃথিবীর মাঝে চাঁদ চলে আসে তখন কিন্তু সূর্যগ্রহণ হয়। দেখো অপশন নাম্বার ডি কিন্তু কারেক্ট আনসার। আচ্ছা, এটা কিভাবে হচ্ছে? দেখো যখন আমাদের সূর্য এবং পৃথিবীর মাঝে যখন চাঁদটা চলে আসে তখন কি হয়, আমরা পৃথিবী থেকে যখন মানুষরা দেখি, তো দেখো সূর্যের একটা চাঁদের ছায়াটা কি হয়, আমরা অ্যাকচুয়ালি দেখো চাঁদটা কি হয় সূর্যের সামনে চলে আসে, তো সূর্যটাকে আমরা দেখতে পাই না, তখন আমরা কি মনে করি যে সূর্যতে গ্রহণ লেগেছে। ঠিক আছে, এটাকেই আমাদের সূর্যগ্রহণ বলা হয়। চলো নেক্সট আমরা কোয়েশ্চেন দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 16 কি বলছে, যে সুমেরু এবং কুমেরু বিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীকে ঘিরে পূর্ব পশ্চিমে যে রেখা কল্পনা করা হয় তাকে কি বলা হয়? দেখো আমাদের যদি পৃথিবী এই রকম হয় এবং এর দেখো, আচ্ছা এরকম ধরে নাও এটা পৃথিবী, ওকে, তো এর দেখো আমাদের পূর্ব পশ্চিমে এইভাবে বিস্তৃত, ঠিক আছে, পূর্ব পশ্চিমে এইভাবে বিস্তৃত যে রেখাগুলো থাকে সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় অক্ষরেখা। অপশন নাম্বার বি কিন্তু এখানে আমাদের দেখো কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? অপশন নাম্বার বি এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। আমাদের কোয়েশ্চেন নাম্বার 17তে দেখো কি বলছে। 17 বলছে চন্দ্রগ্রহণ কখন হয়? আচ্ছা, সূর্যগ্রহণ তো দেখলাম যে আমাদের সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ চলে আসে। চন্দ্রগ্রহণ কখন হয়? এই যে দেখো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ যে সূর্য আর চাঁদের মাঝে যখন আমাদের আর্থ পৃথিবী যখন ঢুকে যাবে তখন কিন্তু চন্দ্রগ্রহণ হবে। কিভাবে চন্দ্রগ্রহণ হবে? দেখো সূর্যের কি হচ্ছে, সূর্যের আলোটা কোথায় পড়ছে? পৃথিবীতে, তো পৃথিবীর ছায়া দেখো আমাদের কিন্তু চাঁদের উপরে পড়বে, তো চাঁদের উপরে যখন পড়বে তখন কি হবে, ওটাকে আমরা কিন্তু চন্দ্রগ্রহণ হিসাবে বলে থাকি। তো এখানের সঠিক উত্তর কি হয়ে যাবে না পৃথিবী যখন সূর্য ও চাঁদের মধ্যে থাকবে। অপশন নাম্বার দেখো বিতে আছে, পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝে আসে। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 18তে কি বলা হচ্ছে দেখে নাও। কোন স্থানের সময়কে প্রমাণ সময় হিসেবে পৃথিবীর অন্য দেশের যে সময় নির্ধারণ করা হয় সেটা কোথায়? আমাদের উত্তরপ্রদেশের এলাহাবাদ, না সে দেশের রাজধানী, আন্তর্জাতিক তারিখ রেখার, না গ্রিনিচ? এটা কোথায় হবে? দেখো এটা সবাই কম বেশি কিন্তু জেনে থাকবে যে আমাদের গ্রিনিচের টাইমটাকে কিন্তু ধরে আমরা কি করি না পৃথিবীর অন্যান্য দেশের টাইম নির্ধারণ করি। যেমন ভারতের টাইম এই গ্রিনিচের দেখো জিএমটি প্লাস কি থাকে, জিএমটি আমাদের প্লাস 5 ঘন্টা 30 মিনিট আমাদের এক্সট্রা থাকে। ঠিক আছে, জিএমটি থেকে আমাদের কি থাকে না 5 ঘন্টা 30 মিনিট সবসময় আমাদের কি হয় এগিয়ে থাকে। চলো বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 19 কি বলছে। 19 নাম্বার কোয়েশ্চেন দেখো, পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কাকে বলা হয়? ডান দিকে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এগুলো পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা। আমার এগুলোকে কি বলা হচ্ছে? পাললিক, স্তরীভূত, আগ্নেয়, না রূপান্তরিত শিলা? এগুলো কিন্তু অবশ্যই হয়ে যাবে অপশন নাম্বার সি, আগ্নেয় শিলা কিন্তু কারেক্ট আনসার। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 20তে কি বলছে, যে ভূত্বকের অধিকাংশ কোন শিলা দ্বারা গঠিত? ভূত্বকের অধিকাংশ শিলা কিন্তু আমাদের এই আগ্নেয় শিলা দ্বারাই কিন্তু গঠিত। অপশন নাম্বার সিটাই কারেক্ট হয়ে যাবে। চলো বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার 21-এ দেখো কি বলা হচ্ছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 21, যে জীবাশ্মহীন বা অস্থিরীভূত ও স্ফটিক শিলাকার শিলাটা কি? জীবাশ্মবিহীন শিলা আমাদের কোন শিলাকে বলা হয়? রূপান্তরিত, নিঃসারী, আগ্নেয়, না উদ্বেদী শিলা? দেখো এটা আমাদের বলা হয় আগ্নেয় শিলাকে কিন্তু আমাদের জীবাশ্মহীন শিলা বলে। ক্লিয়ার? আমাদের তাহলে কি বলা হয় না আগ্নেয় শিলাকে জীবাশ্মহীন শিলা বলে। আচ্ছা, জীবাশ্ম দেখা যায় কোন শিলায়? জীবাশ্ম এটা দেখা যায়, জীবাশ্ম দেখা যায় কোন শিলায়? অবশ্যই মনে রেখে দেবে যে পাললিক শিলায় কিন্তু আমাদের এই জীবাশ্মটা দেখা যায়। ক্লিয়ার? বুঝতে পারলে? মনে রাখবে অবশ্যই, কিন্তু এটাও একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার আমাদের 22-তে দেখো কি বলা হচ্ছে, দক্ষিণ মেরুতে ভারতের যে তৃতীয় গবেষণাগারটি তৈরি হয়েছে তার নাম কি? দেখো এই যে তোমরা ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ, দক্ষিণ মেরুতে আমাদের ভারতের যে তৃতীয় গবেষণাগার এটার নামটা কি? দেখো এটার নাম হয়ে যাবে আমাদের কি ভারতী কিন্তু কারেক্ট আনসার। অপশন নাম্বার বি। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার 23 দেখো কি বলা হচ্ছে, যে কয়লা ছাড়া ফসিল ফুয়েল কি? দেখো কয়লা ছাড়া এটা আমাদের এগুলো খনিজ, তো আমাদের খনিজ তেল অবশ্যই আমাদের কয়লা ছাড়া ফসিল ফুয়েল, অ্যান্ড মিথেন আমাদের কয়লা ছাড়া ফসিল ফুয়েল। বুঝতে পারলে? তো অপশন নাম্বার এ বি দুটোই কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। তো অপশন নাম্বার আমরা এখানে কি করে দেবো? সি করে দেবো কারেক্ট আনসার। ঠিক আছে, দুটোই কিন্তু এখানে সঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার 24-এ দেখো কি বলা হচ্ছে, যে মাজুলি দ্বীপের নিকটবর্তী প্রখ্যাত শহরটা কি? আচ্ছা, এই মাজুলি দ্বীপটা এটা আমাদের কোথায় আছে? এটা কিন্তু আমাদের কোন স্টেটে হয়ে যাবে? আমাদের আসাম রাজ্যে কিন্তু আমাদের এই মাজুলি দ্বীপটা অবস্থিত। ঠিক আছে, এই মাজুলি দ্বীপ আমাদের আসাম স্টেটে আছে। আচ্ছা, মাজুলি দ্বীপটা কোন নদীতে আছে? অবশ্যই মনে রেখে দেবে যে
ব্রহ্মপুত্র নদীতে আমাদের এই মাজুলি দ্বীপটা কিন্তু অবস্থিত। ঠিক আছে, আচ্ছা মাজুলি দ্বীপ, এই মাজুলি দ্বীপ আমাদের যেটা কোয়েশ্চেন করা হয়েছে যে মাজুলি দ্বীপের নিকটবর্তী প্রখ্যাত শহর, এটা হয়ে যাবে কি, এই যে এটা আমাদের আসামের যোরহাট। ক্লিয়ার, আসামের যোরহাট কিন্তু আমাদের মাজুলি দ্বীপের নিকটবর্তী প্রখ্যাত শহর। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। আচ্ছা এটা এখান থেকে আরেকটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রেখে দিবে, এই মাজুলি দ্বীপকে বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ বলা হয়। কি বললাম না, বৃহত্তম আমাদের নদী দ্বীপ, বৃহত্তম নদী দ্বীপ বলা হয় এই মাজুলি দ্বীপকে। ক্লিয়ার, এটা কিন্তু অবশ্যই মনে রেখে দিবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই, কোয়েশ্চেন নাম্বার 25-এ। দেখো কি বলছে, যে রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়ি, এই যে দেখতে পাচ্ছ অর্ধচন্দ্রাকৃতি, দেখো বালিয়াড়িগুলো এরকম এরকম অর্ধচন্দ্রাকৃতি। এখানে কি হচ্ছে না, আমাদের যখন মরু অঞ্চলে প্রচুর পরিমাণে যখন হাওয়া দেয়, ঠিক আছে, মরু অঞ্চলে যখন প্রচুর পরিমাণে ঝড় হয় বা হাওয়ার সৃষ্টি হয়, তখন এই বালিয়াড়িগুলো কিন্তু এরকম আমাদের কি শেপ পরিবর্তন করে করে কিন্তু চলতে থাকে, তখন সেগুলোকে আমাদের বলা হয় ধ্রিয়ান। চলমান বালিয়াড়ি মানে রাজস্থানের চলমান বালিয়াড়ি ধ্রিয়ান নামে পরিচিত। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার দেখো 26-এ কি বলছে, চলমান বালিয়াড়ি তো আমরা দেখলাম, এবারে বলছে দেখো চলমান বরফের স্তূপ, এগুলোকে কি বলা হয়? এই যে চলমান বরফের স্তূপ, এগুলোকে কি বলা হয়? এগুলোকে দেখো বলা হয় কি, হিমবাহ বলা হয়। ঠিক আছে, হিমবাহ বলা হয় আমাদের চলমান বরফের স্তূপকে। নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা দেখে নিই, কোয়েশ্চেন নাম্বার 27-এ দেখো কি বলছে, যে বিশ্বের বৃহত্তম হিমবাহ কোনটি? বিশ্বের বৃহত্তম হিমবাহ কোনটি? এটা দেখো আমাদের হয়ে যাবে কি, অপশন নাম্বার বি, ল্যাম্বার্ট ফিশার। তোমরা ডান দিকে ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ, বিশ্বের বৃহত্তম হিমবাহ, এটা কি ল্যাম্বার্ট ফিশার। ওকে, ল্যাম্বার্ট ফিশার। আচ্ছা এই ল্যাম্বার্ট ফিশার এটা আমাদের কোথায় আছে যদি জিজ্ঞাসা করা হয়, হয়ে যাবে দেখো আমাদের কি, আন্টার্কটিকা। এটাই আন্টার্কটিকাতে কিন্তু আমাদের এই বিশ্বের বৃহত্তম হিমবাহটা কিন্তু উপস্থিত। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই, কোয়েশ্চেন নাম্বার দেখো 28 আমাদের কি বলা হচ্ছে, বলছে বায়ুর ধুলো, ধোঁয়া, জলীয় বাষ্প, মেঘের সঞ্চার, ঝড়, বৃষ্টি প্রভৃতি বায়ুমণ্ডলের কোন স্তরে সীমাবদ্ধ থাকে? দেখো মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার না এক্সোস্ফিয়ার? দেখো এটা কিন্তু সঠিক উত্তর আমাদের হয়ে যাবে কোনটা, আমাদের দেখো ট্রপোস্ফিয়ার। এই যে তোমরা দেখো নিচের সর্বনিম্ন স্তর যেটা ট্রপোস্ফিয়ার, ওটার মধ্যে কিন্তু আমাদের এই ধোঁয়া, জলীয় বাষ্প, মেঘ, ঝড় এগুলো কিন্তু থাকে। আচ্ছা এই স্তরে দেখো এই সমস্ত ঝড়, বৃষ্টি, মেঘ এইসব হয় বলে এই ট্রপোস্ফিয়ারকে আমাদের কি বলে জানো কি? এটাকে আমাদের বলা হয় ক্ষুব্ধ ক্ষুব্ধ মণ্ডল। ঠিক আছে, রেগে থাকে, ঠিক আছে, সবসময় রাগে ফোঁস করে, সেই জন্য এই স্তরকে আমাদের বলা হয় কি, ক্ষুব্ধ মণ্ডল। ঠিক আছে, তারপর দেখো ট্রপোস্ফিয়ারের উপরে আমাদের কি আছে, স্ট্র্যাটোস্ফিয়ার কি না, স্ট্র্যাটোস্ফিয়ার বা কি, এটাকে এই স্তরকে আমাদের বলা হয় শান্ত মণ্ডল। ঠিক আছে, তারপর দেখো আমাদের মেসোস্ফিয়ার আছে, আমাদের থার্মোস্ফিয়ার আছে, অ্যান্ড আমাদের এক্সোস্ফিয়ার আছে। দেখো এগুলো হচ্ছে যে আমাদের বায়ুমণ্ডলের এই স্তরগুলো কিন্তু বর্তমান। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই, কোয়েশ্চেন নাম্বার আমরা 29-এ দেখে নেব। বলা হচ্ছে দেখো কি, ভারতের 1 নম্বর জাতীয় জলপথ এটা কোন দুটি জায়গাকে সংযুক্ত করেছে? আমাদের দেখো সাদিয়া ধুবড়ি, কোল্লাম ও কোট্টাপুরম, না এলাহাবাদ হলদিয়া, না কাকিনাড়া মারাক্কানাম? এটা আমাদের অপশন নাম্বার দেখো বি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। কি বললাম, অপশন নাম্বার বি, এলাহাবাদ ও হলদিয়ার মধ্যে কিন্তু আমাদের এই 1 নম্বর জাতীয় জলপথটা কিন্তু সংযুক্ত করছে। আচ্ছা আমাদের জাতীয় যে জলপথের মেন আমাদের হেডকোয়ার্টার কোথায়? দেখো অবশ্যই মনে রেখে দেবে IWAI। এটা কি? এটা হচ্ছে দেখো ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। IWA এর পুরো নাম কি বললাম? ইনল্যান্ড অফ ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। এটা কবে আমাদের গঠিত হয়? দেখো 1986 সালে কিন্তু এটা আমাদের গঠিত হয়। কোথায় আছে যদি আমরা বলি, এটা আমাদের আছে ইউপি, উত্তরপ্রদেশের কোথায়? উত্তরপ্রদেশের নয়ডাতে কিন্তু আমাদের এটা উপস্থিত। ঠিক আছে, এইটুকু কিন্তু একটু ছোট্ট করে মনে রেখে দিবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার দেখো 30 কোয়েশ্চেনে আমাদের কি বলাচ্ছে, 30 নাম্বার কোয়েশ্চেন বলছে দ্রুত গতিসম্পন্ন জেট বিমানগুলির, এই যে জেট বিমানগুলো, এগুলো বায়ুর কোন স্তরের মধ্য দিয়ে চলাচল করে? দেখো এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, না ম্যাগনেটোস্ফিয়ার, না ট্রপোস্ফিয়ার, কোনটার মধ্যে দিয়ে চলাচল করে? দেখো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার সি, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে কিন্তু চলাচল করে। আচ্ছা এই যে তোমরা দ্রুত গতিসম্পন্ন জেট প্লেন গুলো দেখতে পাচ্ছ, এখান থেকে দেখো দুটো কি বিষাক্ত ধোঁয়া নির্গত হয়, কি না সালফার ডাইঅক্সাইড আর একটা আমাদের কি নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই দুটো যে বিষাক্ত ধোঁয়া, এগুলো স্ট্র্যাটোস্ফিয়ারে কি না ওজোন স্তর একটা থাকে, যেখানে আমাদের কি ওজোন স্তরের ওজোন অণু যে O3 আছে, এগুলোকে কিন্তু ভেঙে ফেলে। ঠিক আছে, যার ফলে আমাদের ওজোন স্তরটা কিন্তু দিন দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এটা একটু মনে রেখে দিবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 31-এ আমাদের কি বলা হচ্ছে, যে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সমভূমিকে আমাদের কি বলা হয়?
প্লাবনভূমি, বালিয়াড়ি, না বহির্বধূত সমভূমি, না লোয়েস সমভূমি? কারেক্ট আনসার কিন্তু আমাদের হয়ে যাবে কি লোয়েস সমভূমি আমাদের বলা হয়। বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সমভূমিকে কি সমভূমি বলা হয়? না, আমাদের বলা হয় লোয়েস সমভূমি। ক্লিয়ার? বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা চলে যাবো আমাদের, দেখো কোয়েশ্চেন নাম্বার 32 দেখো কি বলা হচ্ছে। বলছে দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগারটি কি ছিল? দক্ষিণ মেরুতে দেখো আমাদের প্রথম গবেষণাগারটি আমাদের হয়ে যাবে কি অপশন নাম্বার ডি, দক্ষিণ গঙ্গোত্রী। ক্লিয়ার? অপশন নাম্বার ডি অবশ্যই মনে রেখে দেবে, দক্ষিণ গঙ্গোত্রী। এই দেখো এখানে স্টার মার্ক দিয়ে আছে, এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 33 দেখো কি বলা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 33 দেখো বলা হচ্ছে পার্বত্য অঞ্চলে নদী উপত্যকার আকৃতি কিরকম হয়ে থাকে? দেখো ভি আকৃতি, ইউ আকৃতি, না টি আকৃতি, না কোনোটি নয়। দেখো পার্বত্য অঞ্চলের যে নদী উপত্যকাগুলো এগুলো কিন্তু আমাদের ভি আকৃতি, ভি শেপের হয়ে থাকে। কিভাবে ভি শেপের হয়ে থাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে দেখো পার্বত্য অঞ্চলের নদী উপত্যকা, ধরো এটা একটা আমাদের ভূমিরূপ, ওকে। এবার জল যখন পার্বত্য অঞ্চলের নদী উপত্যকা দিয়ে গড়িয়ে এভাবে আসে, তখন কি বালি নুড়ি কাঁকরগুলো নিচ দিয়ে আসে, তো নিচ দিয়ে সেগুলো পাথর এবং শিলাকে কিন্তু ক্ষয় করতে থাকে, যার জন্য কি হয় আমাদের পার্বত্য অঞ্চলের নদীগুলো ভি শেপের, এইভাবে দেখো ভি শেপের কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার আমাদের 34 দেখো কি বলছে, যে পশ্চিমা বায়ু 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের কাছাকাছি আর কোন নামে আমাদের পরিচিত হয়? দেখো পরিবর্তনশীল পশ্চিমা বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, না গর্জনশীল চল্লিশা? কোনটা নামে পরিচিত হয়? দেখো আমাদের যে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের কাছে এটা আমাদের পশ্চিমা বায়ু কি হয় না প্রবল বেগে গর্জন করতে করতে কিন্তু আমাদের 40 থেকে 50, কত বললাম 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে কিন্তু প্রচন্ড বেগে গর্জন করতে করতে কিন্তু যায়, যার জন্য এই স্থানটাকে আমাদের বলা হয় গর্জনশীল চল্লিশা। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 35 কি বলছে, দেখো বলা হচ্ছে বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? বিশ্বের গভীরতম হ্রদ, তোমরা এইদিকে ডান দিকে ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ, এটা আমাদের কি বৈকাল হ্রদ। এটা আমাদের আছে কোথায় যদি বলা হয়, এটা আমাদের কিন্তু রাশিয়া মহাদেশে অবস্থিত। আচ্ছা, রাশিয়াতে যে এটা আমাদের অবস্থিত, রাশিয়ার কোথায়? রাশিয়ার মনে রেখে দিবে অবশ্যই যে দক্ষিণ দিকের আমাদের কি সাইবেরিয়ার দক্ষিণে কিন্তু এই আমাদের বৈকাল হ্রদটা অবস্থিত। আচ্ছা, এখানে যেটা জিজ্ঞেস করা হয়েছে যে বিশ্বের গভীরতম হ্রদ, তাহলে এর যদি বলা হয় গভীরতা কত, গভীরতা যদি কত বলা হয় তখন অবশ্যই মনে রাখবে, দেখো 1637 কি মিটার, এর গভীরতা কত 1637 মিটার। ঠিক আছে, এটা কিন্তু একটু খেয়াল রেখে দিবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের, দেখো কোয়েশ্চেন নাম্বার 36 কি বলা হচ্ছে, যে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? দেখো তোমরা ডান দিকে দেখতে পেয়ে যাবে বিশ্বের বৃহত্তম হ্রদ, এটা কি? এটা দেখো আমাদের কি কাস্পিয়ান সাগর। ঠিক আছে, হ্রদ বলা হলেও এটা কিন্তু আমাদের কাস্পিয়ান সাগর। আচ্ছা, এটা আমাদের কোন জলের হ্রদ? এটা স্বাদু জলের হ্রদ না নোনা জলের হ্রদ? অবশ্যই মনে রেখে দেবে এটা আমাদের লবণাক্ত নোনা জলের হ্রদ কিন্তু আমাদের এই কাস্পিয়ান সাগর। ঠিক আছে, এটা আমাদের কোথায় আছে? এটা আমাদের এশিয়া আর রাশিয়া মহাদেশের কিন্তু মাঝামাঝিতে অবস্থান করে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেই। কোয়েশ্চেন নাম্বার 37 কি বলছে, দেখো মাবলা কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? এটা হয়ে যাচ্ছে দেখো আমাদের আল্পস পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ মাবলা। ডান দিকে তোমরা কত সুন্দর ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এই যে আমাদের আল্পস পর্বত শ্রেণীটা আমাদের কোথায় আছে? অবশ্যই মনে রেখে দেবে যে ইউরোপ মহাদেশে কিন্তু আমাদের এই আল্পস পর্বত শ্রেণীটা আমাদের অবস্থিত, যার সর্বোচ্চ শৃঙ্গ কি মাবলা। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার দেখো 38 কি বলছে, যে ইউরোপের বৃহত্তম নদী এটা আমাদের কি? ডান দিকে তোমরা ছবিটা কত সুন্দর দেখতে পেয়ে যাবে, এটা আমাদের ইউরোপের বৃহত্তম নদী, যার নাম হলো ভলগা। আচ্ছা, আমাদের এই ইউরোপের বৃহত্তম নদী আমাদের রাশিয়ার দেখো 20টা মোট বড় শহর, 20 প্লাস মেগা সিটি যেগুলো আমাদের কিন্তু এই ভলগা নদীর তীরেই অবস্থিত। ক্লিয়ার? এই ভলগা নদীর তীরেই অবস্থিত। আচ্ছা, এই যে ভলগা নদী এটা কোথায় পতিত হয়েছে? অবশ্যই মনে রেখে দেবে আমাদের পতিত হয়েছে কোথায়? কাস্পিয়ান সাগর। কোথায় বললাম? কাস্পিয়ান সাগরে কিন্তু আমাদের এই ভলগা নদীটা পতিত হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 39 দেখো কি বলছে, দেখো 39 বলছে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের ইউরোপ এবং আমাদের ইউরোপীয় এবং এশীয় অংশের সীমানার নির্দেশন কে করে? ঠিক আছে, তো আমাদের ইউরোপ এবং এশিয়ার মধ্যে যে সীমানা নির্ধারণ করে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের নির্দেশ অনুযায়ী, তো সেটা কি করে না উরাল পর্বত এবং উরাল নদী কিন্তু এই পৃথকটা করে থাকে। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার দেখো 40 কি বলছে, যে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকার আরেক নাম কি? রেগুর মৃত্তিকা, বা আরেকটা মনে রেখে দিবে ব্ল্যাক সয়েল। কি বললাম? ব্ল্যাক
BLACK, যেটা আমাদের ব্ল্যাক সয়েল, এটা আমাদের বলা হয় কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকাকে। তো এটা ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায় এটা বলে ফেলো। দেখো এই যে আমাদের কৃষ্ণ মৃত্তিকা তোমরা ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ, কালো রঙের মাটি, এটা কিন্তু অপশন নাম্বার ডি, মহারাষ্ট্রের সাইডে কিন্তু আমাদের এই কৃষ্ণ মৃত্তিকাটা বেশি পরিমাণে দেখা যায়। ঠিক আছে, তো সঠিক উত্তর এখানে আমাদের অপশন নাম্বার ডি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 41-এ কি বলা হয়, কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? কোন রাজ্যের জনঘনত্ব, তোমরা এই যে ভারত দেখতে পেয়ে যাচ্ছ, তো এখানে কোন রাজ্যের জনঘনত্বটা আমাদের সব থেকে কম? দেখো সিকিম, মণিপুর, নাগাল্যান্ড না অরুণাচল প্রদেশ হয়ে যাবে। এই যে তোমরা দেখো লাল যে আমাদের এই স্টেটটা দেখতে পেয়ে যাচ্ছ, এটা আমাদের কি? এটা আমাদের অরুণাচল প্রদেশ। এখান থেকে জানো যে আমাদের সূর্যোদয় প্রথম চালু হয় অরুণাচল প্রদেশের কিবিথু জেলা, আমাদের যে স্থান ওখান দিয়ে, ঠিক আছে, অনজ জেলার কিবিথু নামক স্থান। তো এই জেলায় আমাদের অরুণাচল প্রদেশ অ্যাকচুয়ালি এই রাজ্যে আমাদের কি হয় না, জনঘনত্ব সব থেকে কিন্তু কম হয়ে থাকে। ঠিক আছে, কত জনঘনত্ব হয়ে থাকে অবশ্যই মনে রেখে দিবে যে 17 জন পার বর্গ কিলোমিটার। ক্লিয়ার? 17 জন পার বর্গ কিমি। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার আমাদের 42। এটা অবশ্যই মনে রেখে দেবে যে আমাদের বলা হয় অরুণাচল প্রদেশের জনঘনত্ব কত, বা সব থেকে কম জনঘনত্বপূর্ণ রাজ্যের জনঘনত্বটা অ্যাকচুয়াল কত হয়ে থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 42-তে কি বলছে। বলছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম দ্বীপ দেখো লাক্ষাদ্বীপ, আমাদের ইংল্যান্ড, গ্রিনল্যান্ড না আইসল্যান্ড? দেখো সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার ডি, গ্রিনল্যান্ড কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখো ডান দিকে ছবিটা দেখতে পেয়ে যাবে, এই দেখো আমাদের গ্রিনল্যান্ডের। ঠিক আছে, আচ্ছা এই গ্রিনল্যান্ড এটা ভৌগোলিকভাবে কার সাথে যুক্ত? এটা কিন্তু আমাদের ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা। কার সাথে বললো না, উত্তর আমেরিকার সাথে কিন্তু আমাদের এটা অংশ হয়ে থাকে। ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। আমাদের কোয়েশ্চেন নাম্বার 43-তে দেখো কি বলছে, যে পশ্চিম গোলার্ধের নিম্নতম এলাকা মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালি। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? এই যে তোমরা মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালি বলছো, এই মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালি এটা আমাদের কোন মহাদেশে অবস্থিত? অবশ্যই মনে রেখে দেবে এইটা আমাদের কোথায় না, উত্তর আমেরিকায় অবস্থিত। এটা খেয়াল রাখবে আমাদের সমুদ্র তল থেকে কত না 86 মিটার। আচ্ছা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো 86 মিটার গভীরতায় কিন্তু আমাদের এই মৃত্যু উপত্যকাটা অবস্থান করে। ঠিক আছে, কোথা থেকে না, 86 মিটার গভীরতায় সমুদ্র তল থেকে এটার অবস্থান। বুঝতে পারলে? চলো তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার 44 দেখো কি বলছে, যে রাঢ় অঞ্চলে কৃষি উৎপাদনে যে সেচ পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে সেটা কি ওয়েবার ড্রিপ পদ্ধতি, লার্জ না কোনোটি নয়? এই যে দেখো কৃষি জমিতে দেখো কৃষি গাছে আমাদের চাষাবাদ যে করা হচ্ছে, এখানে দেখো কিছু পাইপের মতো কিছু একটা আমাদের ব্যবস্থাপনা করা হয়েছে। এটা কি? এটা দেখো অবশ্যই খেয়াল রেখে দেবে যে এটাকে ড্রিপ পদ্ধতি বলা হয়। কি পদ্ধতি? ড্রিপ পদ্ধতি। এখানে দেখো কি করা হয় না, এই যে পাইপের মাধ্যমে প্রতি গাছের গোড়ায় গোড়ায় কিন্তু এইভাবে দেখো জল দেওয়া হয়। তাতে কি হয়, জলের সাশ্রয় হয়, অ্যান্ড আমাদের কি হয়, মাটিটা ওই গাছের গোড়ার কি আর্দ্র থাকে, যার ফলে ফসলটাও কিন্তু ভালো হয়। এই পদ্ধতিটাকে আমাদের কিন্তু বলা হয় ড্রিপ পদ্ধতি। ঠিক আছে, ছবির মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু আর কোনোদিন এটা ভুলবে না। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 45-এ দেখো কি বলা হচ্ছে, বলছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি? দেখো এই যে পাহাড়, এটা কি? এটা দেখো আমাদের কি, এটা হচ্ছে আমাদের গোরগাবুরু পাহাড়। ঠিক আছে, কি পাহাড় বললাম? গোরগাবুরু। আচ্ছা গোরগাবুরুটা কোন পাহাড়ের উচ্চতম শৃঙ্গ? এটা দেখো আমাদের অযোধ্যা, এই যে দেখো আমাদের দেওয়া আছে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু আমাদের এই গোরগাবুরু। তাহলে দেখো আমাদের সর্বশৃঙ্গ জানতে চাইছে, সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু আমাদের অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? আচ্ছা এই গোরগাবুরু এটা আমাদের কোন, আমাদের যদি বলা হয় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত, অবশ্যই মনে রেখে দিবে যে পুরুলিয়াতে। পুরুলিয়াতে কিন্তু আমাদের এই গোরগাবুরু পাহাড়টা কিন্তু অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 46-এ কি বলছে, পৃথিবীর কসাইখানা নামে পরিচিত কোন শহর? কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? দেখো রচেস্টার, নিউ ইয়র্ক, শিকাগো না ডুলুথ? কোনটা হবে? অপশন নাম্বার দেখো সি, শিকাগোকে কিন্তু আমাদের পৃথিবীর কসাইখানা বলা হয়। ঠিক আছে, তোমরা ডান দিকে ছবিটা দেখে নিতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার 47 দেখো কি বলছে, পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি? পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতমালা, আচ্ছা আমাদের কোনটা হয়ে যাবে না, আমাদের দেখো হিমালয় পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতমালা। আচ্ছা এখানে সর্বোচ্চ শৃঙ্গ হিমালয়ের, আমাদের সর্বোচ্চ শৃঙ্গটা কি না, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু আমাদের মাউন্ট এভারেস্ট। মনে রেখে দেবে হিমালয় পর্বতমালা আমাদের কি না, এটা আমাদের নবীন ভঙ্গিল পর্বত। কি বললাম? নবীন ভঙ্গিল পর্বত। বুঝা গেল? চলো আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 48-এ কি হবে, এটার কারেক্ট আনসার কিন্তু আমাদের অপশন নাম্বার এ হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন।
দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 48 কি বলছে যে আটাকামা মরুভূমি। আটাকামা মরুভূমিটা এটা আমাদের কোথায় আছে? ডান দিকে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, এই যে আটাকামা মরুভূমি, এটা আমাদের কোথায়? এটা আমাদের কিন্তু চিলিতে আছে। চিলি মানে আমাদের অ্যাকচুয়ালি কোন মহাদেশ যদি বলা হয় অবশ্যই মনে রেখে দেবে দক্ষিণ আফ্রিকা। কি বললাম? আচ্ছা সরি, দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা, আমেরিকাতে কিন্তু আমাদের এই আটাকামা মরুভূমিটা অবস্থিত। ঠিক আছে, দক্ষিণ আমেরিকার কোথায়? না উত্তর চিলিতে। দক্ষিণ আমেরিকার উত্তর চিলিতে আমাদের এই আটাকামা মরুভূমি কিন্তু অবস্থান আছে। চলো নেক্সট দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 49 কি বলছে যে জলপ্রবাহের বিচারে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? আমাজন, মিসিসিপি, হোয়াংহো না নীলনদ? সঠিক উত্তর কি নীলনদ হয়ে যাবে, তাই না কি? দেখো কখনোই কিন্তু এটা নীলনদ হবে না। নীলনদ কখন হবে? যদি আমাদের দৈর্ঘ্যের বিচারে বলা হয় তখন কিন্তু আমাদের নীলনদ হয়ে যাবে। কিন্তু যদি আমাদের বলা হয় যে জলপ্রবাহের বিচারে, মানে আমাদের জলের যে জল প্রবাহ কোন নদীতে সব থেকে বেশি হয়, তখন কিন্তু অবশ্যই হয়ে যাবে আমাদের আমাজন রিভার। কি বললাম? আমাজন রিভার। এই যে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, এটা কোন মহাদেশে অবস্থিত? এটা কিন্তু আমাদের দক্ষিণ আমেরিকাতে অবস্থিত এই আমাজন রিভারটা। ঠিক আছে, যদি আমাদের বলা হতো যে দৈর্ঘ্যের বিচারে, তখন কিন্তু আমাদের নীলনদ হয়ে যেত, এবং নীলনদটা আমাদের কোথায় অবস্থিত? না মিশরে অবস্থিত। ক্লিয়ার? এটা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার আমাদের 50তে। আচ্ছা তার আগে বলে রাখি, এই যে আমাদের আমাজন রিভার, এটার উৎপত্তি কোথায় একটু তাহলে ছোট্ট করে বলে ফেলো। দেখো উৎপত্তি এটার কিন্তু আমাদের হয়ে যাবে কোথায়? না আন্দিজ পর্বত, আন্দিজ পর্বতমালা। ক্লিয়ার? এটা আমাদের কোথায় উৎপত্তি? না পেরুর আন্দিজ পর্বতমালা। আচ্ছা আমাদের উৎপত্তি স্থল আমরা জানলাম, এবার আমাদের মোহনা কোথায়? মোহনা কোথায় গিয়ে পতিত হয়েছে? অবশ্যই মনে রেখে দেবে যে আমাদের কি, আমাদের উত্তর আটলান্টিক মহাসাগর। আমাদের কোথায়? নর্থ আটলান্টিক মহাসাগর বা আটলান্টিক মহাসাগরে কিন্তু এটা আমাদের পতিত হয়েছে। ঠিক আছে, আটলান্টিক, আটলান্টিক মহাসাগর। চলো মহাসাগর। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 50তে। দেখো কি বলছে যে পৃথিবীর কফি পাত্র বলা হয় কাকে? পৃথিবীর কফি পাত্র কাকে বলা হয়? আর্জেন্টিনা, কিউবা না চিলি না ব্রাজিল? এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি, ব্রাজিলকে কিন্তু আমাদের কফির পাত্র বলা হয়। ঠিক আছে, তোমরা যদি ডান দিকে ছবিটা দেখতে পাও, এই ব্রাজিলটা আমাদের কোথায়? না দক্ষিণ আমেরিকার অংশ। কোথার অংশ বললাম? দক্ষিণ আমেরিকার। তো দক্ষিণ আমেরিকার এই যে তোমরা পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের ব্রাজিল। বুঝতে পারলে? চলো তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 51-এ কি বলছে? বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরহরিত অরণ্য কোথায় আছে? আচ্ছা চিরহরিত অরণ্যটা কি? দেখো যে সমস্ত অরণ্য, যেই সমস্ত আমাদের অরণ্য কি হয় না, যেগুলো যেসব এরিয়া আমাদের কি বেশিরভাগ যেখানে আমাদের বৃষ্টিটা বেশি পরিমাণে হয়, সেই সমস্ত এলাকায় কিন্তু চিরহরিত অরণ্যটা দেখা যায়। যাদের গাছের পাতা, যে সমস্ত গাছের সারা বছর সবুজ থাকে, তাদের চিরহরিত অরণ্য বলে। দেখো এখানে আমাদের সঠিক উত্তরটা কি বলছে? আমাজন অববাহিকায় আমাদের চিরহরিত অরণ্য দেখা যায়। কেন দেখা যায়? দেখো আমাজন অববাহিকা এটা কিন্তু আমাদের নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। কোথায় বললাম? নিরক্ষীয় অঞ্চল। তো নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়ার জন্য এই আমাজন অববাহিকায় কি সব সময় দিনরাত কিন্তু আমাদের এই জায়গাটা বেশিরভাগ কিন্তু বৃষ্টিপাত হতে থাকে। যার জন্য কি হয়, এখানে আমাদের বায়ুতে জলীয় বাষ্প বেশি, তো যেখানে আমাদের বৃষ্টিপাত বেশি হয়, ভিজে স্যাঁতস্যাঁতে এরিয়া, সেই জায়গায় আমাদের কি হয় না নিরক্ষীয় অঞ্চল কিন্তু হয়ে থাকে। চিরহরিত অরণ্য গাছ আমাদের কিন্তু সেখানে জন্মাবে বেশি। তো এখানে সঠিক উত্তর আমাজন অববাহিকা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব 52-তে। দেখো কি বলছে? পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর যে দেশে আছে, এই যে দেখতে পাচ্ছ প্রবাল প্রাচীর, ঠিক আছে, এই যে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে প্রবাল প্রাচীর, এগুলো কোথায় আছে? এই প্রবাল প্রাচীর এটা আমাদের কোথায় অবস্থিত? দেখো এটা আমাদের হয়ে যাবে কোথায়? এটা আমাদের হয়ে যাবে অস্ট্রেলিয়াতে। দেখো এখানে আছে অপশন নাম্বার, দেখো এতে আমাদের অস্ট্রেলিয়া কিন্তু আছে। ঠিক আছে, তো অস্ট্রেলিয়াতে আছে। আচ্ছা এই প্রবাল প্রাচীরটার নামটা কি একটু ছোট্ট করে বলা ফেলো তো। এটার নাম দেখো আমাদের কি না গ্রেট ব্যারিয়ার, গ্রেট ব্যারিয়ার রিফ। ঠিক আছে, গ্রেট ব্যারিয়ার রিফ। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 53-তে কি বলা হচ্ছে, চলো দেখে নিই। দেখো বলছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করে কোনটি? ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে দেখো সংযুক্ত করে আমাদের কোনটি? আমাদের দেখো সুয়েজ খাল কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। দেখো ডান দিকে তোমরা ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ, এই দেখো আমাদের সুয়েজ খালের ছবি। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের কোথায় অবস্থিত সুয়েজ খালটা? এটা মনে রেখে দেবে যে মিশরের মধ্যে কিন্তু আমাদের এই সুয়েজ খালটা অবস্থিত। এই সুয়েজ খাল এটা দেখো মানুষ সৃষ্ট না প্রাকৃতিক সৃষ্ট? দেখো এই সুয়েজ খালটা মনে রেখে দেবে যে এটা মানুষ সৃষ্ট হ্রদ। ঠিক আছে, এটা কি সৃষ্ট বললাম? মানুষ সৃষ্ট হ্রদ। আচ্ছা এই সুয়েজ খালটা কাকে কাকে যুক্ত করে? এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে কিন্তু যুক্ত করে।
একটু মনে রেখে দেবে যে ইউরোপ থেকে আমাদের যে এশিয়া, কি বললাম, ইউরোপ থেকে এশিয়াকে আমাদের কানেক্ট করার যে সংযোগ, আমাদের সব থেকে সংক্ষিপ্ত জলপথ, সেটা কিন্তু আমাদের এই কি না সুয়েজ খাল। ক্লিয়ার, মনে রেখে দিবে। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার 54-এ দেখো কি বলছে, যে পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করে। পানামা খাল তোমরা দেখতে পেয়ে যাচ্ছ ছবিটা ডান দিকে, পানামা খাল এটা কোন দুটো মহাসাগরকে যুক্ত করে, অবশ্যই হয়ে যাবে আমাদের আটলান্টিক মহাসাগর অ্যান্ড প্রশান্ত মহাসাগরকে কিন্তু আমাদের এই যুক্ত করে থাকে পানামা খালটা। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। আমাদের কোয়েশ্চেন নাম্বার 55-এ দেখো কি বলছে, যে কুকি ও অঙ্গামী, কুকি ও অঙ্গামী ভারতের কোন অঞ্চলের উপজাতি। তোমরা ডান দিকে দেখতে পেয়ে যাবে অঙ্গামী উপজাতির কিন্তু একটা ছবি দেওয়া হয়েছে। এটা কোথাকার উপজাতি, এই কুকি অঙ্গামী কিন্তু উপজাতি আমাদের ভারতের নর্থ ইস্ট সেভেন সিস্টারে দেখতে পাওয়া যায় নাগাল্যান্ডে। কোথায় বললাম, নাগাল্যান্ডে। যার ক্যাপিটাল কি, নাগাল্যান্ডের ক্যাপিটাল হয়ে যাবে দেখো কোহিমা। কি বললাম, কোহিমাতে কিন্তু আমাদের ক্যাপিটাল, এবং এই কুকি অঙ্গামী উপজাতির মানুষেরা এই নাগাল্যান্ডে কিন্তু আমাদের দেখতে পাওয়া যায়। বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 56-এ দেখো কি বলছে, যে বীরহোল এটা আমাদের কোথাকার উপজাতি, ভারতের দেখো বীরহোল উপজাতি, এটা কোথায় পাওয়া যায়, এটা আমাদের দেখো মধ্যপ্রদেশে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, চলো নেক্সট আমরা কোয়েশ্চেনে চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 57-এ কি বলা হচ্ছে, চলো কোয়েশ্চেন নাম্বার দেখো 57, লুসাই। লুসাই কোন অঞ্চলের উপজাতি। এই উপজাতি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন কিন্তু আমাদের এক্সামে দেয়, তো এগুলো কিন্তু অবশ্যই একটু খেয়াল করে চলবে। দেখো লুসাই উপজাতি কিন্তু আমাদের দেখতে পাওয়া যায় কোথায়, ত্রিপুরাতে আমাদের এই লুসাই উপজাতিটা দেখা যায়। ঠিক আছে, মনে রইবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার আমাদের 58-এ দেখো কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 58 দেখো বলছে জজিলা। জজিলা যে দুটি স্থানকে আমাদের সংযোগ করেছে, সেই দুটো স্থান কি, এই যে দেখো জজিলা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, এই জজিলা আমাদের কি দেখো শ্রীনগর টু আমাদের কি লাদাখ, এই দুটো এরিয়াকে আমাদের কি করছে, কানেক্ট করছে। আচ্ছা, লাদাখের লে আর আমাদের জম্মু কাশ্মীরের শ্রীনগর, এই যে দেখো জম্মু কাশ্মীরের শ্রীনগর আর লাদাখের লে, এই দুটো এরিয়াকে আমাদের কানেক্ট করছে জজিলা পাসটা। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কি, সঠিক উত্তর আমাদের হয়ে যাবে কি জম্মু কাশ্মীরের শ্রীনগর আর হচ্ছে আমাদের লাদাখ। ঠিক আছে, শ্রীনগর আর লে লাদাখের অপশন নাম্বার ডি কারেক্ট আনসার হয়ে যাবে। আচ্ছা যদি বলি বারালাচালা পাস, এটা কাকে কাকে যুক্ত করে, এই যে বারালাচালা পাস তোমরা দেখতে পেয়ে যাবে, এটা দেখো আমাদের যুক্ত করে লাদাখের লেকে আর হিমাচল প্রদেশ, এই যে হিমাচল প্রদেশের মানালিকে। ক্লিয়ার, হিমাচল প্রদেশের মানালি অ্যান্ড লাদাখের লেকে কিন্তু আমাদের এইভাবে যুক্ত করে কে না বারালাচালা পাস। ঠিক আছে, এটাও একটি গুরুত্বপূর্ণ পাস, অবশ্যই খেয়াল রেখে দেবে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 59-এ কি বলা হচ্ছে, বলছে দেখো ভারতের দীর্ঘতম রেল সেতু অবস্থিত কোথায়। কোন সেতু, ভারতের দীর্ঘতম এই যে রেল সেতুটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কোথায় অবস্থিত, এটা দেখো সঠিক উত্তর অপশন নাম্বার এ, ব্রহ্মপুত্র নদীতে কিন্তু আমাদের এই সেতুটা অবস্থিত। এর নাম কি রে, মনে রেখে দেবে, এই সেতুটার নাম কি না বগিবিল ব্রিজ। কি বললাম, বগিবিল ব্রিজ। ওকে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রেখে দেবে, ভারতের দীর্ঘতম রেল সেতু বগিবিল ব্রিজ, যেটা আমাদের ব্রহ্মপুত্র নদীর উপরে কিন্তু অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 60-তে কি বলছে, ভারত সরকার অরণ্য গবেষণাগার প্রতিষ্ঠিত হয় যে বছর। ভারতের অরণ্য গবেষণাগার কবে প্রতিষ্ঠিত হয়েছিল, 1906 সাল কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। এই বছর কিন্তু আমাদের ভারতের অরণ্য গবেষণাগার প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায় অবস্থিত আমরা যদি বলি এই অরণ্য গবেষণাগার, আমাদের ইউকে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের কোথায়, দেরাদুনে কিন্তু আমাদের এই অরণ্য গবেষণাগার অবস্থিত। ক্লিয়ার, মনে থাকবে। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। আমাদের কোয়েশ্চেন নাম্বার 61-এ দেখো কি বলছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 61-এ দেখো চলে এসো, কি বলা হচ্ছে, যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটা আমাদের কি, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, ফালুট, কাঞ্চনজঙ্ঘা, সিঞ্চল না সান্দাকফু, কোনটা কারেক্ট হয়ে যাবে, দেখো অপশন নাম্বার এখানে বি সান্দাকফু কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। আচ্ছা এখান থেকে বলে ফেলো তো সান্দাকফুর উচ্চতাটা কত, দেখো আমাদের সান্দাকফুর উচ্চতা দেখো 36 কি মনে রেখে দেবে, 36 মিটার, এইভাবে কিন্তু সহজে এটা মনে রেখে দেবে। ওকে, 36 মানে 3636 মিটার আমাদের সান্দাকফুর উচ্চতা। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার 62-তে দেখো কি বলা হচ্ছে, যে দ্বারকেশ্বর ও শিলাবতী নদী এটা মিলে কাঁসাই নদী হয়েছে যে জেলায়, সেটা দেখো কোথায়, এটা আমাদের দেখো মিলে কাঁসাই আমাদের হয়েছে, এটা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায়, এবং পশ্চিম মেদিনীপুরের পার্টিকুলার যদি জায়গা বলা হয় সেটা কিন্তু কোথায় হবে, ঘাটাল হয়ে যাবে। ঠিক আছে, তো অপশন নাম্বার দেখো এ কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 63 কি বলছে, যে ঘানা পাখিরালয়ের উল্লেখ্য একটি প্রাণী কি। ঘানা পাখিরালয়ে দেখো আমাদের কি কোন পাখিটা আমাদের প্রিজার্ভ করা হয়, এখানে দেখো আমাদের অপশন নাম্বার এ সাইবেরিয়ান ক্রেন কিন্তু আমাদের এখানে ওকে করা হয়। আমাদের ঘানা পাখিরালয়ে সাইবেরিয়ান
ট্রেন কিন্তু এখানে পালন করা হয়। তোমরা দেখো ডান দিকে কিন্তু ছবিটা দেখতে পেয়ে যাবে, এই যে আমাদের একটা সাদা গলাযুক্ত যে সারস পাখি, সাইবেরিয়ান ক্রেন, এটাকে আমাদের বলা হয়। ঠিক আছে, চলো। আচ্ছা, এই ঘানা পাখিরালয় এটাকে কিন্তু মনে রেখে দিবে যে আমাদের ঘানা পাখিরালয়ের আরেকটা নাম হচ্ছে আমাদের কি না কেওলাদেও ঘানা। কি বললাম? কেওলাদেও ঘানা বা আমাদের ভরতপুর পাখিরালয়, যেটা আমাদের কোথায় আছে মনে রেখে দিবে যে রাজস্থান। রাজস্থান কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, দুটো নাম আর কি কি বললাম ঘানা পাখিরালয়, কেওলাদেও ঘানা বা ভরতপুর পাখি অভয়ারণ্য কিন্তু এটাকে বলা হয়ে থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। তার আগে অবশ্যই বলে রাখি, ক্লাসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে কিন্তু সাবস্ক্রাইব করে দিবে, বারবার বলে দিচ্ছি, কারণ এই ধরনের কিন্তু সুন্দর সুন্দর ক্লাস তোমাদের প্রত্যেক দিন কিন্তু আপডেট করে আমাদের ক্লাসে চ্যানেলে কিন্তু দেওয়া হয়ে থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 64 দেখো কি বলা হচ্ছে যে বন্য গাধাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্য কোনটি? দেখো গুজরাটের ভাবনগরে, না আমাদের বিহারের গয়ায়, না আমাদের অন্ধ্রপ্রদেশের ইয়েলুরে, না গুজরাটের কচ্ছের রণে, কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে? দেখো আমাদের বন্য গাধা সংরক্ষিত করা হয় কোথায়? অপশন নাম্বার এ, গুজরাটের কচ্ছের রণে কিন্তু আমাদের বন্য গাধাদের সংরক্ষণ কেন্দ্রটি আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 65 দেখো কি বলা হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কয়টি রাজ্যের ওপর দিয়ে বা কেন্দ্রশাসিত ওপরের রাজ্যের ওপর দিয়ে আমাদের গেছে? তো এই যে আমাদের ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ, এটা আমাদের নাম কি? দেখো দীর্ঘতম জাতীয় সড়ক পথ আমাদের কি NH44। কি বললাম? NH44। যার কি না যার আগে নাম ছিল, আগে নাম কি ছিল? NH7। ক্লিয়ার? এটা মনে রেখে দেবে, এটা কিন্তু অনেকে কিন্তু গুলিয়ে ফেলে। এখন নাম হচ্ছে NH44 আর আগে আমাদের নাম কি ছিল? NH7। ক্লিয়ার? এটা কটা রাজ্যের উপর দিয়ে গেছে? দেখো রাজ্য বললে আমাদের 11টা রাজ্যের উপর দিয়ে গেছে, কিন্তু এখানে 11 নাই কেন? এখানে 12টা অপশন হয়ে যাবে, কারণ আমাদের 11টা রাজ্য প্লাস একটা কেন্দ্রশাসিত অঞ্চল মিলে আমাদের মোট 12টি জায়গার উপর দিয়ে কিন্তু আমাদের এই NH44টি গিয়েছে। আচ্ছা, এটা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত আছে? অবশ্যই মনে রেখে দেবে, এটা আমাদের জম্মু কাশ্মীরের কোথায়? জম্মু কাশ্মীরের আমাদের কার্গিল, আমাদের শ্রীনগর থেকে জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে আমাদের ডাইরেক্ট কন্যাকুমারী তামিলনাড়ু। কোথা বললাম? কন্যাকুমারী পর্যন্ত আমাদের তামিলনাড়ুর বিস্তৃত। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 66 দেখো কি বলছে ভারতে বেলে পাথরের ওপর সৃষ্ট ড্যাশ জলপ্রপাত ড্যাশ নদীর ওপর অবস্থিত। এখানে কি কি বসবে? দেখো আমাদের বেলে পাথরের ওপর সৃষ্ট কোন জলপ্রপাত? না নর্মদা নদীর দেখো ধোঁয়াধার জলপ্রপাত কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? দেখো তোমাদের ডান দিকে ছবিটা দেখে দিচ্ছি, এই দেখো আমাদের নর্মদা নদীর ওপর সৃষ্ট যে ধোঁয়াধার জলপ্রপাত, এটা আমাদের আছে কোথায়? এটা আমাদের এই বেলে পাথরের ওপর সৃষ্ট জলপ্রপাত, যেটা কিন্তু নর্মদা নদীর উপর অবস্থিত। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 67 দেখো কি বলছে ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কি? ডান দিকে ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে আমাদের ভারতের প্রাচীনতম পর্বতমালা। নামটা কি? নামটা অবশ্যই মনে রেখে দেবে, আরাবল্লী। আচ্ছা, আরাবল্লীর উচ্চতম পর্বত শিখর কি? আরাবল্লীর উচ্চতম শৃঙ্গকে আমাদের কি বলা হয়? অবশ্যই মনে রেখে দেবে যে গুরু শিখর। গুরু শিখর হচ্ছে আমাদের আরাবল্লীর উচ্চতম শৃঙ্গ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস মনে রেখে দেবে, আরাবল্লী হচ্ছে আমাদের প্রাচীন ভঙ্গিল পর্বত। কি বললাম? প্রাচীন ভঙ্গিল পর্বত। হিমালয়টা কি? হিমালয় আমাদের নবীন ভঙ্গিল পর্বত। এটা কিন্তু গুলিয়ে গেলে একদম চলবে না। চলো নেক্সট চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 68 দেখো কি বলা হচ্ছে যে আনাইমুদি যে পর্বত শৃঙ্গের শৃঙ্গ। আচ্ছা, আনাইমুদিটা কার উচ্চতম শৃঙ্গ? দেখো আন্নামালাইয়ের কিন্তু উচ্চতম শৃঙ্গ আমাদের আনাইমুদি। আচ্ছা, নীলগিরির দেখো আমাদের উচ্চতম পর্বত শৃঙ্গ কি? দুদাবেতা। চলো এগুলো কিন্তু অবশ্যই একটু খেয়াল রেখে দেবে, এখানে সঠিক উত্তর আমাদের আন্নামালাই কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, ডান দিকে তোমরা ছবিটা দেখে নিতে পারো, এই যে আমাদের আন্নামালাইয়ের উচ্চতম পর্বত শৃঙ্গ আনাইমুদি। আচ্ছা, যদি বলি এটা কোন দিকের পর্বত শৃঙ্গ, এটা দেখো আমাদের পশ্চিমঘাট পর্বতমালার পর্বত শৃঙ্গ আন্নামালাইয়ের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আনাইমুদি। ক্লিয়ার? চলো বলা হচ্ছে যে সূর্যের উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে রয়েছে কোন গ্যাসটা? দেখো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? হাইড্রোজেন না হিলিয়াম, কোনটা হয়ে যাবে? কারণ দেখো আমাদের সূর্য কিন্তু হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম এই দুটো গ্যাসের সমন্বয়ে কিন্তু সৃষ্টি। যেখানে আমাদের হাইড্রোজেন গ্যাস আছে কি? হাইড্রোজেন গ্যাস আছে আমাদের 73% অ্যান্ড হিলিয়াম গ্যাস আছে আমাদের 27%। ঠিক আছে, তো এখানে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি? আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার বি, হাইড্রোজেন গ্যাস কিন্তু সর্বাধিক পরিমাণে রয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 70 দেখো কি বলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন অ্যান্ড এই 70টা কোয়েশ্চেনের মধ্যে তোমার আনসার কত হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা দেখে নাও যে পালঘাটের আমাদের পশ্চিমবঙ্গে পর্বতের যে গ্যাপে রেল চলাচল করে সেটা কি? পালঘাট, ভোরঘাট, A, B দুটোই ঠিক না কোনোটিই নয়? দেখো সঠিক
সঠিক উত্তর আমাদের হয়ে যাবে এখানে অপশন নাম্বার এ, পালঘাট কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, আমাদের পালঘাটের মধ্যে কিন্তু আমাদের এই গ্যাপে রেল চলাচল করে। আচ্ছা, পালঘাটটা কার কার মধ্যে আছে এটা একটু জেনে রেখে দাও। দেখো, পালঘাট আমাদের আছে কোথায়? কেরালা এবং তামিলনাড়ু, এই দুটো স্টেটের মধ্যে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের 70+ কোয়েশ্চেন। তো তার মধ্যে তোমার আনসার কত হলো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে যাবে। চলো, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে কমেন্ট করে দাও, আর বন্ধুদের কাছে বারবার বলবো ক্লাসটি শেয়ার করে দাও। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে পরবর্তী নেক্সট ভিডিও কিন্তু তোমার কাছে চলে আসে। চলো, আজকের মতো ক্লাসটি কিন্তু এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরবর্তী নেক্সট কোনো ক্লাসে।